ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। শুভ ভাই ফোঁটা। আজ বৃহস্পতিবার, আমি ভুলে গেছি আজকে কি বার, আমি বলতে চাচ্ছিলাম আজ রবিবার। আজকে ভাইফোঁটা, রেডি হয়ে গেছি এবার ভাইফোঁটা দেওয়ার জন্য। আর এই শাড়ি, আজ শাড়ি পরেছি, খুব ইচ্ছে হচ্ছিল যে শাড়ি পরবো এবারে ভাইফোঁটায়, তো সেই জন্য শাড়ি পরেছি। মানে আমি নিজে তো শাড়ি পরেছি, আর একজনকে নাচিয়েছি শাড়ি পরার জন্য, সেটা হচ্ছে বনমাসি। ওকেও বলছিলাম যে তুই শাড়ি পর, ও শাড়ি পরেছে। কিন্তু কতক্ষণ জানি না আমরা দুজন কতক্ষণ পরে থাকতে পারবো, আর একটা ফটো তুলবো ভাবছি, জানি না কী করবো। আর এই শাড়িটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ এটা আমাকে একজন খুব আমার প্রিয় মানুষ দিয়েছে। প্রিয় মানুষ বলতেই এখন সবাই ভাববে যে কুন্তলের কথা, না, কুন্তল দেয়নি এই শাড়িটা। এই শাড়িটা আমাকে আমার ভাই দিয়েছে, রাহুল এই শাড়িটা আমাকে দিয়েছিল 2 বছর আগে। ও তখন ফটোগ্রাফি করে ওর ইয়ে করেছিল, মানে ওর কিছু আর্নিং হয়েছিল, তো সেখান থেকেও আমাকে ভাইফোঁটাটা গিফট করেছিল। আমার আর পড়াই হয়নি, তারপরে আমি আজকে ভাবলাম তাহলে আমি আজকে এই শাড়িটা পরি। প্রিন্টটা ভীষণ সুন্দর, মধুবনী। আমি ভাবতে পারিনি যে এত ভালো লাগবে পরলে, নিজেই নিজেকে বলছি ভালো লাগছে, মানে রঙটা এত সুন্দর, এটা পুরো পেঁয়াজের রঙ, তো সেটাতেই খুবই ভালো লাগছে নিজেরই। তো চলো আর বক বক না করে এবার দিনটাকে শুরু করি, সবাই আসতে শুরু করবে। অলরেডি এসেছে, আমি আবার বলেছি একটু বাদে আয় তুই, কারণ তখন আমি রেডি হইনি, তো সেই জন্য তো চলো আর বক বক না করে ব্লগটাকে শুরু করি। আর আমি চাই পৃথিবীর সকল, শুধুমাত্র ভাই দাদারা নয়, বোন এবং দিদিরাও যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে। প্রত্যেকে জমের দুয়ারে যাতে প্রত্যেকের জন্য কাঁটা পড়ে, যাতে সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তো চলো আর বক বক না করে আজ দিনটাকে শুরু হলো ফোঁটা দেওয়ার পর্ব। আজকের প্রথম মানুষ ছিলেন হচ্ছে বুবাই মামা, মানে ফোঁটা দেওয়ার পর্ব শুরু হয়েছিল আজকে মায়ের থেকে। আজকে প্রথমে মায়ের ভাইরা চলে এসেছিলো, প্রত্যেকবারে আমার ভাইরা আসে। আসলে আমি একটু বারণই করেছিলাম দেরিতে আসতে, তার কারণ আমি যেহেতু বাড়িতে থাকবো, একটু স্নান টান করতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য মায়ের ভাইরা ততক্ষণ, মানে আমার মামারা চলে এসেছিলো। আর এইবারে আমি স্নান টান করে উঠে আমি শুরু করলাম আমার ফোঁটা দেওয়া। স্নান করে উঠে তো শুরু করেইছিলাম, ব্লগটা দেখেছো। প্রথমেই আমি ফোঁটা দিই আমার দাদুকে, মানে দাদু মারা যাওয়ার ঠিক আগের বছরই কিন্তু আমি দাদুদের ফোঁটা দেওয়া শুরু করি। তার আগে আমি দাদুদের কোনোদিনই ফোঁটা দিতাম না। এই দাদুদের ফোঁটা দেওয়াটা আমার দাদুই শিখিয়েছিল। যেই বছর মারা যান, আমার দাদু ফেব্রুয়ারিতে মারা যান, তো এই অক্টোবর কি নভেম্বর পুজো ছিল, তো তখন দাদু বললো যে আমার দিদিভাই আমাকে দেবে, নাতনি আমাকে ফোঁটা দেবে। তো তখন তো ছোট, অনেকটাই ছোট, আমার দাদু যখন মারা যান তখন আমি অনেক ছোট। তো দাদুদের তখন ফোঁটা দেওয়ার আনন্দটা এটাই ছিল যে ফোঁটা দিলে 10 টাকা পাবো। তো তখন ওটা বিশাল ব্যাপার, মানে 10 টাকা করে করে কত টাকা জমবে, 100 না তার বেশি, সেটার মানে ডিপেন্ড করে, কারণ কেউ কেউ 10-এর বদলে 20ও দিত, তার সাথে চকলেট, তো সেটার আলাদা মজা। সেই থেকে আমার ভাইফোঁটায়, মানে দাদুদের ফোঁটা দেওয়া শুরু হয়েছিল, এবং অক্টোবরে ভাইফোঁটা হয় আমার, এবং সেই বছরই ফেব্রুয়ারিতে আমার দাদু মারা যান। তো সেই থেকে আমি প্রথম ফোঁটা দাদুকেই দিই, তারপরে পরপর সবাইকে। তো দাদুকে ফোঁটা দেওয়ার পরেই এই প্রথম আমার ভাই রাহুল তাড়াতাড়ি চলে এসেছিল, মানে এটা ভাবাই যায় না, কারণ প্রথম ক্যান্ডিডেট থাকে আমার লিস্টে, সেটা হচ্ছে বাপ্পা। কিন্তু ওকে আমি একটু আসতে দেরি করতে বলেছিলাম, মানে ওকে আমি ফোন করে সকালেই বলে দিয়েছি তুই একটু দেরি করে আসবি, দেখ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তুই তাড়াতাড়ি আসবি না। তো দেখি রাহুল চলে এসছে, মানে তখনও দাদুকে ফোঁটা দেওয়া হয়নি। তারপর আমি রাহুলকে বললাম একটু বস, আগে আমি দাদুকে ফোঁটাটা দিয়ে নিই, তারপর তোকে দেবো। ভাবতেই পারছি না যে ও সকাল সকাল চলে আসবে। এই করে শুরু হলো পরপর ফোঁটা দেওয়া, একে একে ছোট দাদু, ঘন্টু, মেঘা দাদু, কেষ্ট দাদু, বাকি সবাই। আমি সবার ভিডিও আমি তুলতেও পারিনি। তার সাথে ছিল আমার মায়েদেরও বোন ফোঁটা। তোমরা জানোই মা গত বছর থেকে এটা শুরু করেছিল যে জমের দুয়ারে শুধু ভাইয়ের জন্যই কেন কাঁটা পড়বে, জমের দুয়ারে বোনেদের জন্য কাঁটা পড়াটা উচিত এবং দরকার। তো সেটাই মা চালিয়েছিল, গত বছর থেকে শুরু করেছিল, এবছরেও হয়েছে। এবং আমারও এবছর ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেদিন আমার একটা পার্সেল আসার কথা ছিল, এবং সে রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি একবার ওপরে উঠছি, একবার নিচে নামছি, ওপরে উঠছি, নিচে নামছি, এই করে করে আলটিমেটলি আমার কাউকেই ফোঁটা দেওয়া হয়নি। কিন্তু আমার ইচ্ছা আছে, দেখি পরের বছর আমি হয়তো
আমি ওই ব্যাপারটা শুরু করব যে বোনেদের ফোঁটা দেওয়া। আসলে আমার প্রত্যেকটা বোনই মানে ভাইফোঁটার সময় যেমন সৈতি থাকে ওর ফ্ল্যাটে, ওদের ফ্ল্যাটে মিষ্টিও থাকে ওদের ফ্ল্যাটে, মানে এরকমভাবে। তো সেই জন্য ওটা একটু সমস্যা হয়, তাও আমি চেষ্টা করব যদি পারি করতে। তো এ দেখো এবার শুরু হচ্ছে বোন ফোঁটা। আর এইবারে মায়ের বোন ফোঁটা দেওয়ার প্রথম ক্যান্ডিডেট ছিল হচ্ছে, বা প্রথম ক্যান্ডিডেট ছিল হচ্ছে বনু মাসি আর ছোটো বনু। আমি আসলে যখন মেঘা দাদুকে ফোঁটা দিতে গেছিলাম তখন ওরা চলে এসেছিলো। হ্যাঁ, আর এখানে এত হাসছে কেন বলো তো? আমি আসলে বলছি যে ভালো করে আশীর্বাদ করো, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। আমার বিয়ে হচ্ছে তো এবার, সেই জন্য আমি সবাইকেই বলি যে আমার যেহেতু হচ্ছে আমি একা কেন ফাঁসবো, তোরাও এবার তাড়াতাড়ি বিয়ে কর, তোরাও ফাঁস, এরকম হচ্ছে ব্যাপার। আর এইসবই চলছিল আর কি। আসলে বনু মাসি আর ছোটো বনু আমরা মানে একসাথে, তো আমি আর বনু মাসি তো একই বয়সী, আর বনু তারপরেই, তো আমরা একসাথেই বড় হয়েছি। সেজন্যই আর কি ফাজলামি মজা সব খুবই হয়, কারণ আমি যখনই মামার বাড়ি আসতাম তখন ওদের সাথেই খেলাধুলো করতাম। তো এই জিনিসটা হয়, তো এরমভাবেই আর কি চলতে থাকে। এখন এই বছরই আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে আমরা কত ছোট ছিলাম না, এখন কত বড় হয়ে গেছি, যে কত জ্ঞান ট্যান দিচ্ছি। মানে আমাকে প্রণাম করতে আসছে আমার ভাই, মানে বাপ্পা, ও মানে সে প্রণাম করবেই। তখন আমি বলছি এই তুই প্রণাম করবি না, তুই এরম লম্বা চওড়া, তুই আমায় প্রণাম করলে কি মনে হবে বলতো, যে আমার অনেক বয়স হয়ে গেছে, তুই এরম প্রণাম করবি না। আর ও ছাড়বেই না। তারপরে আমি বললাম যে এরম করে না বাবা, আমি এমনি মন থেকে আশীর্বাদ করছি, তুই খুব বড় হ, ভালো চাকরি পা, ভালো চাকরি পেয়ে আমাকে অনেক কিছু গিফট করবি ভাইফোঁটায়, যেমন হয় দিদি আর ভাইয়ের খুনছুটি। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে আমার প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা বোনই আমাকে ভীষণ সম্মান করে, ভীষণ ভালোবাসে। এখনকার দিনে যেমন মানে দেখা যায় না যে খুব যে বড়, আমি হচ্ছে সবার বড়, যে সম্মান পাওয়াটা অত ইয়ার কি ফাজলামি সবই হয়, কিন্তু হ্যাঁ ওরা খুব সম্মানও করে, এটা আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, হয়তো ঝগড়া হলো, ঝগড়া আমাদের মধ্যে কখনো হয়নি, টাচুট যাতে না হয় কখনোই। কিন্তু যদিও বা ধরো আমি হয়তো বকলাম এই এটা করবি না বা ওটা করবি না, এখানে কেন এখন বাজি ফাটাচ্ছিস, এখন না, বা হয়তো বাইরে ঘুরছে, আমি কিরে পড়া নেই ঘরে যা, হয়তো আমি অফিস থেকে আসছি দেখছি বাইরে ঘুরছে, পড়া নেই ঘরে যা, হ্যাঁ দাঁড়ানো একটুখানি খেলে নি। কিন্তু ওরা খুব সম্মান করে, কখনো মুখের ওপর কোনো তর্ক কোনো দিনই করে না। তো আমি সবসময় চাই আমার সব ভাই বোন দিদি দাদা সবাই খুব ভালো থাকুক। এই বছর একজন আসতে পারেনি, সেটা কে বলো তো? ঠিক ধরেছো, সৌপ্তিকদার এবারে আসলে একদিনও হসপিটালে ছুটি পায়নি, আর ওর ব্যাক টু ব্যাক শো ছিল, মানে আমার সাথে ফোনে কথাও হলো, ব্যাক টু ব্যাক শো। তো আমাকে বললো যে আমি যাব তোর কাছে একদিন, কিন্তু আমি বললাম যে দেখো তুমি কবে আসবে সেটাও আমি বলতে পারছি না, বা তুমি ফ্রি থাকলেও আমি এখন ফ্রি একটুও নেই, মানে আমার হাতে এখন একটা সেকেন্ডও সময় নেই, এমনকি আমার কাছে মরার মতো সময় নেই। যদি যমরাজ আসে যে তোমার এখন মরার টাইম, তাহলে আমি বলবো তুমি এখন ওয়েট করো, এখন পারবো না, এরকম এইসবই আর কি হচ্ছে। তো বলো ঠিক আছে, তুই বলিস, আমি তুই যখন বলবি আমি সেই সময়তেই যাবো, আর তোর গিফটটা তো তোর কোনো চিন্তা নেই, তুই তোর গিফট পেয়ে যাবি। মানে সৌপ্তিকদা আসবে আর গিফট আসবে না, এটা হতেই পারে না। এবং এরম মানে খুব ভালো জিনিস কিছু চয়েস করে করেই সবসময় সৌপ্তিকদা, বা খুব ইউজফুল জিনিস আনে যেটা খুব দরকার লাগে সেরম। আর আমি প্রচুর গিফট পেয়েছি এবারে ভাইফোঁটায়, টাকাও পেয়েছি, আমি খুব খুশি সেই জন্য। এটাই তো আসল জিনিস বলো, ভাইফোঁটা দেবো, গিফট নেবো, টাকা নেবো, কত চকলেট পাবো, এটাই আসল ব্যাপার। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমার সবচেয়ে পুচকুলি একদম, যে আমার পদু, ওর একটা খুব সুন্দর নাম আছে, ওর নাম হচ্ছে পৃথ্বীজিৎ। হ্যাঁ, আর ওর ডাকনাম হচ্ছে প্রিন্স। কিন্তু আমি আমার কোনো ভাই বোনেরই তাদের নিজস্ব ডাকনামে ডাকি না, আমি তাদের একটা খুব বিকট নামে ডাকি, যেটা অনেকে হয়তো বড় হয়ে লজ্জাও পাবে, কিন্তু আর কি করা যাবে, সেই লজ্জা পেলেও আমার কিছু করার নেই, আমি এরকম ভয়ঙ্কর একটা করে নামে ডাকি। আর এই দেখো লে বাবালে, এখন একটু দিদি আর ভাইয়ের একটু আদর চলছে। হ্যাঁ,
দেখো কে এসছে, গুবলু। আর এবছর গুবলু একা আসেনি, গুবলুর সাথে রুদিও এসছে। তো বাই দ্য ওয়ে ওর নাম রুদ্র, আমি ওকে রুদি রুদি বলে ডাকি, যেমন গুবলুকে গুবলুয়ে বলি, তো সেরকম। তো আমি কোনোদিনও রুদ্রকে ভাইফোঁটা দিইনি, মানে দিতে পারিনি, যেহেতু অত দূরে তো যাওয়া সম্ভব নয় বা ওরও আসা সম্ভব নয়। এবছর গুবলুর সাথেও এসেছিলো, তো সেই জন্য ওকেও আমি এবছর ফোঁটা দিয়েছিলাম। আর এবছর ও এসছে, এত বড় বড় লাগছে। আমি যখন গেছিলাম তখনও এত বড় লাগেনি, মানে এই পরে যেন একদম মনে হচ্ছে সে বড় দাদা। আমি ওকে বলছিলাম, রুদি তুই কত বড় হয়ে গেছিস, অথচ এবছর মাধ্যমিক দেবে, মানে এমনও কিছু বড় নয়, কিন্তু দেখতে বেশ বড় বড় লাগছে। ওরা এত ভালো ছেলে, রুদ্রও খুব, মানে গুবলুও ভীষণ ভালো ছেলে, আর রুদিটাও ওরকম তৈরি আছে, খুব ভালো ছেলে। ওরা সবসময় ভালো থাকুক, শুধু ওরা দুজন নয়, ওই বাড়ির প্রত্যেকে খুব ভালো থাকুক, আমি সেটাই সবসময় কামনা করি। প্রচণ্ড ডান অ্যান্ড ডাস্টেড যাকে বলে, কিছুই করিনি। তা আসলে না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা লেগে গেছে, মানে আমার জ্বরটা আসেনি, বাকি সবই হচ্ছে। সারাদিন আমাদের ভাইফোঁটার পর্ব চলেছে মোটামুটি 2-2:30 অবধি। তারপরে সন্ধ্যেবেলা তো গুবলুরা এসেছিলো দেখলে, আর ওরা বেশিক্ষণ বসেনি, ওরা 10 মিনিট বসেই বেরিয়ে গেছে, কারণ আজ সব জায়গায় ঠাকুর বেরোবে, আমাদের পাড়ারও ঠাকুর বেরিয়েছে, অন্য ঠাকুরগুলো, তো সেই জন্য ওরা বসেনি। ওরা এসেছিলো, খুব ভালো লাগলো। গুবলু এসেছিলো, আমি রুদ্রকে কোনোদিনও ফোঁটা দিইনি, প্রথম ফোঁটা দিলাম, তো খুব ভালো লাগছে। আর এখন আমার বাবা একটি গুরুত্বপূর্ণ কাজে বসেছে, কী কাজ তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভালো লাগছে না, সারা দুপুর আমি প্রচণ্ড ঘুমিয়েছি, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি আবার ঘুমিয়ে পড়বো, মানে এক রাত্রি জাগার ফল 10 রাত্রিতে বেরোয় বলে না, ওরকম। দাঁড়াও তোমাদের দেখাই বাবা কি করেছে। এই দেখো আমার বাবা এখন মেয়ের বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছে। হলুদ তো লাগানো ছিলই, কিন্তু এই যে বলেছিলাম সিঁদুরটা লাগানো ছিল না, তো সেটা এখন বসে বসে সিঁদুর লাগাচ্ছে। হ্যাঁ, তো একমাত্র মেয়ে বলে কথা। আমি বাবাকে তখন বলছি, বাবা তোমার বিয়ের কার্ডে কে হলুদ সিঁদুর লাগিয়েছিল? বলে আমি। বলছি এ কী কথা, তুমি নিজেই নিজের বিয়ের কার্ডে, মানে কত এক্সাইটেড ছিলে বিয়ে করার জন্য, এসবই আর কি চলছিল। তো মন দিয়ে বাবার কাজ করছিল আর আমি বাবার পিছনে লাগছিলাম। তো ভালোই গেল আমার ভাইফোঁটাটা। তোমাদের কেমন গেল ভাইফোঁটা জানিও, আর তোমরা কি কেউ বোনফোঁটা করো কি না সেটাও একটু জানিও। আমার মনে হয় বোনফোঁটাটা এবার তোমরাও শুরু করো, কারণ শুধু ভাইয়ের জন্য জমের দুয়ারে কাটা না পড়ে বোনের জন্যও পড়ুক, দুজনেই তো একই, তাই না, আদরের দাদা বোন সবাই। তো চলো আমি আর বকবক করবো না, অনেক বকে নিয়েছি সারাদিন, অনেক মজা করে, ভীষণ টায়ার্ড। এইবারে আজকের দিনের ব্লগটা আজকের এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর কিছু বলার নেই, ভালো লাগে তোমরা কমেন্ট করলে, সেটা আমি প্রত্যেকটা ব্লগেই বলি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো ততক্ষণের মতো টাটা।